তো আমি রাশেদের কাছে আসতে চাই। রিফাত বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিল আপনাদের বিরুদ্ধে, আপনি কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, ধন্যবাদ। রিফাত যেটি বললেন যে শাহবাগ থেকে স্লোগান হয়েছে যে জনতা সরকার চাই। দেখেন, সব ধরনের স্লোগানই তো হয়েছে। আমি কোন বাস্তবতায় এবং কোন প্রেক্ষাপটে এই কথা বললাম যে স্লোগান এটিও হয়েছে, কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নেয়নি। ওই সময়কার বাস্তবতায় যেমনিভাবে সেনাবাহিনী জনগণের পাশে না দাঁড়ালে অভ্যুত্থান হয় না, হাসিনা এত দ্রুত বিদায় নেয় না, ঠিক একইভাবে জনগণ রাস্তায় না নামলেও সেনাবাহিনী কিছুই করতো না, করতেও পারে না। আচ্ছা ভাই, আমি সরি একটু আমি মনে হয় কথা শেষ করি। আমি এইগুলো পছন্দ করি না রিফাত। আমার মনে হয় লিখে রাখলে খুব ভালো হয়, কারণ দর্শক খারাপভাবে নেবে। একটু শেষ করি আমরা। সেটাই তো, সব ধরনের তো আপনার বিষয় ছিল। গণ অভ্যুত্থান কখন হয়েছে? যখন সব ধরনের মেকানিজম একসাথে ফাংশন করেছে। কবি, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, এরপরে আপনার শ্রমিক, মজুর, তাঁতি, সরকারি কর্মকর্তারা, পুলিশের মধ্যে একটা বিশাল অংশ, র্যাবের মধ্যেও একটা অংশ, মানে রাষ্ট্রের সমস্ত গণতন্ত্রকামী শক্তি, ছাত্ররা, যুবরা, সবাই যখন এক হয়েছে, শিল্পীরা, তখন তো গণ অভ্যুত্থান হয়েছে। অর্থাৎ সবার সম্মিলিত চেষ্টার ফসল গণ অভ্যুত্থান। সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই ছিল, এটি অস্বীকার করার কিচ্ছু নাই। আজকে হয়তো আপনি এটি অস্বীকার করে কিছু মানুষের বাহবা পাবেন, কিন্তু রাষ্ট্রের একটি স্বাধীনতা, সার্বভৌমত্ব যে বাহিনী রক্ষা করে, সেই বাহিনীকে এইভাবে ভেলকা বানিয়ে, এইভাবে দুর্বল বানিয়ে, এইভাবে বিতর্কিত করে এই রাষ্ট্রকে আপনি টিকিয়ে রাখতে পারবেন না। এটা একমাত্র যারা করছে তারা ভুল করছে। সেনাবাহিনীর অবশ্যই গণ অভ্যুত্থানের ভূমিকা আছে। এখনও পর্যন্ত এই রাষ্ট্র যে সচল রয়েছে, চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত কিছুটা রয়েছে, কার কারণে? পুলিশকে মানুষ ভয় পায়। পুলিশকে তো নৈতিকভাবে এতটাই দুর্বল করা হয়েছিল, এই পুলিশ আর আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছে না। এখনও পর্যন্ত যতটুকু রক্ষা হচ্ছে সেটার জন্য ক্রেডিটটা সেনাবাহিনীকেই দিতে হয়। হ্যাঁ, সেনাবাহিনীকেও হাসিনা বিতর্কিত করেছে। সেনাবাহিনীর মধ্যেও আমরা এই জন্য বারবার বলেছি, যেখানে যতটুকু সংস্কার করা দরকার করেন। আপনি একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন কেন গঠন করেন নাই? আপনি প্রধান উপদেষ্টা, আগামীকাল ঘোষণা দেননি কেন? আপনি সব সংস্কার করতে চান, প্রতিরক্ষা সংস্কার কমিশন কেন গঠন করেন না? তার মানে আপনার দুর্বলতা আছে। আপনি শুধু দোষ দেন আমাকে, আপনাকে, রিফাতকে, অমককে, তমককে। আপনি এটা করেন, আপনার উপরে জনগণ দায়িত্ব দিয়েছে। আমার মনে হয় না যে প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করলে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বাধা আসবে। সেনাবাহিনীর সাথে অন্যান্য বাহিনীর সাথে আলোচনা করে সেই কাজটা করেন, কিন্তু আলোচনা ছাড়া কোনো কিছু করলে সেটাকে মানুষ সন্দেহের চোখে দেখবে। আমি আবারও বলি, খলিলুর রহমান সাহেবকে নিয়োগ দিয়েছেন, এর মাধ্যমে পরিস্থিতি আরও বেশি অস্থিতিশীল করেছেন। আলোচনার মাধ্যমে যদি করতেন কোনো সমস্যা হতো না। আপনি আরেকজনকে দিতেন, তাকে না চাইলে আরেকজনকে, একজন নিরপেক্ষ ব্যক্তিকে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আপনি কেন তাকে নিয়োগ দিলেন? আরও কিছু বিষয় বলি। দেখেন, উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে সমালোচনা কেন? ইনক্লাবে নিউজ হয়েছে একজন উপদেষ্টার স্বামী নসরুল হামিদ বিপুর লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে। এই যে আওয়ামী লীগের লুটেরা সম্পদ যারা পাহারা দিচ্ছে, আপনি প্রতিবাদ করবেন না? এরপরে সাবের মান্নানদের জামিন করিয়েছে উপদেষ্টা পরিষদের 2 জন। আমরা দেখলাম একজন ছাত্র উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে দুদকের যে ফাংশনটা, এনআইডি লক করেছে, একই সাথে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। এখন এপিএস খুব অপরাধী আর উপদেষ্টা খুব নিষ্পাপ, তাই তো অনেকে প্রশ্ন তুলতেছে। তো এই উপদেষ্টার মিনিস্ট্রিতে সব থেকে বেশি দুর্নীতি হয়, গণমাধ্যমে এসেছে, আমার কথা না। এগুলো তদন্ত হওয়া দরকার না? অভ্যুত্থানের পরেও যদি এইভাবে দুর্নীতি হয়, তাহলে অভ্যুত্থানের ফলাফল মানুষ তো ভোগ করতে পারবে না। এরপরে আসেন, একজন উপদেষ্টা নৈরাজ্য অনৈক্য সৃষ্টি করেছে, কখনো জামাতকে, কখনো বিএনপিকে, কখনো গণ অধিকার পরিষদকে, কখনো অন্য দলকে। রাজনৈতিক নেতৃত্ব, হেফাজতে ইসলাম, বিভিন্ন জনকে মৌলবাদী বলা, তৌহিদি জনতা বলা, কটাক্ষ করা,
এই কাজগুলো তিনি করেছেন এবং তিনি স্বীকারও করেছেন, স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। উপদেষ্টা পরিষদে বসে এই কাজগুলো করা যায় না। এইগুলো নিয়ে যখন আপনি প্রতিবাদ করবেন তখন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে হুমকি দিবেন, এটা তো হইতে পারে না। এইভাবে কখনোই আমি দেখি নাই এইভাবে হুমকি সুরে কোনো রাষ্ট্রের প্রধানের ফেসবুক থেকে এইভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এটা প্রধান উপদেষ্টার সাথে সম্পৃক্ত না। আমার মনে হয় প্রধান উপদেষ্টা জানেও না কারা এই ভাষা এই শব্দ চয়ন করে লিখেছে। আমরা অনুমান করতে পারি এইভাবে হুমকি দামকি দিয়ে আপনি যদি বলেন যে মানুষের মুখ বন্ধ করবেন, পারবেন না তো। অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে এদেশের 18 কোটি মানুষের মধ্যে অধিকাংশই ভূমিকা রেখেছে। প্রত্যেকটা ছোট হোক বড় হোক মাঝারি হোক প্রত্যেকটা গণতন্ত্রকামী সংগঠনের ভূমিকা ছিল। সুতরাং হুমকি ধামকি দিয়ে আপনাদের অপকর্ম বন্ধ করতে পারবেন না। এগুলো বন্ধ করেন, কোনো সমালোচনা হবে না, প্রশংসা করবো সারাক্ষণ। কিন্তু এই যে আমি 10 সেকেন্ডে শেষ করে দিই, রিফাত আরেকটি কথা বলেছে, মূল্যবান কথা, জাতীয় সরকার এটা খুব দরকার ছিল। একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, এই রাষ্ট্রকে যদি গুছাতে চান, এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে জাতীয় সরকার গঠন করতে হবে। এখন তিনি বললেন যে কে রাজি হয়নি, তিনি বলেননি, কিন্তু অনেক সময় তাদের অন্য নেতারা অভিযোগ করেছে। দেখেন, দলগুলো অনেকে মনে করেছে যে হয়তো সরকার 6 মাস থাকবে, তো 6 মাসে জাতীয় সরকারে গিয়ে আসলে অনেকে বিতর্কের মুখোমুখি হতে চায়নি। অনেকে মনে করে 3 মাস হয়তো থাকবে, কারণ সরকার তো তার অবস্থান ক্লিয়ার করেনি। সরকার যদি বলতো ওই সময় যে আমরা জুন পর্যন্ত থাকতে চাই, প্রত্যেকটা দল উপদেষ্টা পরিষদে তাদের নিজেদের লোক দিত। আরেকটি কথা সে বলেছেন যে এই গণভবনের ওই দিনকের যে আপনার দাওয়াতে সবাই গিয়েছে, দেখেন ওই সময়কার বাস্তবতায় কেউ বিতর্ক সৃষ্টি হোক চায়নি। এই যে উপদেষ্টা পরিষদ, এই তালিকা কিন্তু ওই সময়কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা তারাই কিন্তু তৈরি করেছে। তারা হ্যাঁ অন্যান্য দলগুলোর সাথে বলেছে যে আমরা একটা তালিকা তৈরি করছি, এতটুকুই তাদের কাছে জাস্ট দিয়েছে, কিন্তু মতামত নেয়নি যে আপনাদের 2 জন দেন, আপনাদের 1 জন দেন, 5 জন দেন। উপদেষ্টা পরিষদের সমস্ত তালিকা তারা একটা পলিটিক্যাল লিয়াজু কমিটি গঠন করেছিল, সেই লিয়াজু কমিটি তারা কিন্তু ওইটা তৈরি করেছে। এবং এক্ষেত্রে যারা শীর্ষ দায়িত্বে ছিলেন, নাহিদ থেকে শুরু করে আসিফ, মাহফুজ বা অন্যান্যরা, তারাই কিন্তু এটা ফাইনাল করেছে। এই ক্ষেত্রে অন্যান্য দলের কোনো প্রতিনিধি নেওয়া হয়নি। আজকে তারা হয়তো বলতে পারে যে অমুক বিএনপি মুখপাত্র, অমুক গণ অধিকার পরিষদ, অমুক অমুক দলের, তমুক দলের, অমুক জামাতের, কিন্তু আমি অন্তত জানি, কারণ আমার সাথে তো যারা উপদেষ্টা হয়েছেন কথা হয়েছিল, তো সেই লিস্টটা তো আমাদের কাছে বলেছিল যে ভাই আমরা অমুক অমুককে দিচ্ছি, তা কখন শেষ রাতে এসে। এই জন্যই বলতেছি, জানি অনেক কথা, অনেক তথ্য আছে, এই কারণে বলতে পারি যে উপদেষ্টা পরিষদে অন্য দলের কোনো প্রতিনিধি নাই। সমস্ত প্রতিনিধি যারা ওই সময়কার নেতা ছিলেন তাদের প্রতিনিধি।